গ্রামের নাম শিমুলপুর। পদ্মা নদীর তীর ঘেঁষে ছোট্ট একটি গ্রাম, যেখানে সবুজ ধানক্ষেত আর বাঁশঝাড়ের ছায়ায় দিন কাটে সাধারণ মানুষের। এই গ্রামেরই জন্ম রহিম উদ্দিনের। বাবা করিম মিয়া ছিলেন একজন দিনমজুর, আর মা রাহেলা বেগম সংসার সামলাতেন কোনো রকমে। 5 ভাই বোনের মধ্যে রহিম ছিল দ্বিতীয়। ছোটবেলা থেকেই সে দেখেছে অভাব কী জিনিস, ক্ষুধার যন্ত্রণা কেমন হয়। রহিমের তখন 7 বছর। তখন তার বাবা একদিন কাজ থেকে ফিরে এসে জ্বরে পড়লেন। গ্রামের ডাক্তার বললেন সাধারণ জ্বর, কিন্তু 7 দিন পর সেই জ্বরই কেড়ে নিল রহিমের বাবাকে। মা কেঁদে কেঁদে বলেছিলেন, আল্লাহ আমাদেরই কেন এমন শাস্তি দিলেন। ছোট রহিম বুঝতে পারেনি মৃত্যু কী, কিন্তু বুঝেছিল যেই ঘরে আর কেউ চাল ডাল কিনে আনবে না। বাবার মৃত্যুর পর সংসার হাল ধরলেন মা। তিনি অন্যের বাড়িতে কাজ করতেন, ধান বানতেন, কাপড় সেলাই করতেন, কিন্তু 5টি পেট চালানো সহজ ছিল না। বড় ভাই সেলিম পড়াশোনা ছেড়ে ঢাকায় চলে গেল রিক্সা চালাতে। রহিমের স্কুলের যাওয়া প্রায় বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু রহিমের ছিল অসীম আগ্রহ পড়াশোনার প্রতি। গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুল হক সাহেব রহিমের মেধা দেখে মুগ্ধ হয়েছিলেন। তিনি রহিমের মাকে বললেন, রাহেলা, তোমার এই ছেলেকে পড়াতে দাও, ও একদিন বড় মানুষ হবে। মা কেঁদে বললেন, স্যার, খাওয়াই তো দিতে পারি না, পড়াবো কিভাবে। স্যার নিজের পকেট থেকে বই খাতা কিনে দিলেন রহিমকে। রহিম দিনে মাঠে কাজ করত, রাতে কফি জ্বালিয়ে পড়াশোনা করত। বিদ্যুৎ ছিল না গ্রামে, তাই কেরোসিনের গন্ধে চোখ জ্বলত, কিন্তু সে থামত না। প্রাথমিক বিদ্যুতে সে হাই স্কুলে ভর্তি হলো। হাই স্কুলও ছিল 5 কিলোমিটার দূরে। প্রতিদিন সে খালি পায়ে হেঁটে যেত। কিশোর বয়সে রহিমের জীবনে এলো আরেকটি বড় ধাক্কা। 2004 সালের ভয়াবহ বন্যা। তাদের মাটির ঘর ধসে পড়ল। পদ্মার জল গিলে খেল তাদের সামান্য সম্পদ। পরিবার আশ্রয় নিল স্থায়ী স্কুলে। 1 সপ্তাহ ধরে তারা শুধু চিড়া মুড়ি খেয়েই বেঁচেছিল। রহিম তখন ক্লাস 9-এ পড়ে। বন্যার পর ছোট বোন সুফিয়া অসুস্থ হয়ে পড়ল। ডায়রিয়ায় ভুগে ভুগে সে দুর্বল হয়ে যাচ্ছিল। হাসপাতালে নেওয়ার টাকা ছিল না। রহিম তখন প্রথমবার বুঝল, দারিদ্র শুধু কষ্ট নয়, দারিদ্র মানে অসুস্থ এবং নিজেকে অসহায় মনে করা। সে গ্রামের হাটে গিয়ে কুলিগিরি করল 2 দিন। সেই টাকা দিয়ে বোনকে হাসপাতালে নিয়ে গেল। ডাক্তার বললেন আর একদিন দেরি হলে বাঁচানো যেত না। সেদিন রহিম প্রতিজ্ঞা করেছিল, সে বড় হবে, অনেক বড় হবে, আর পরিবারকে সে আর কখনো এভাবে কষ্ট পেতে দেবে না। এসএসসি পরীক্ষায় রহিম গোল্ডেন A+ পেল। গ্রামের খুশির বন্যা বইল, কিন্তু কলেজে ভর্তি হওয়ার টাকা কোথায়? আব্দুল হক স্যার আবারও এগিয়ে এলেন। তিনি ঢাকার একজন পরিচিত ব্যবসায়ীকে অনুরোধ করে রহিমের জন্য বৃত্তির ব্যবস্থা করলেন। রহিম ঢাকায় এলো প্রথমবার। শহরের কোলাহল, গাড়ির হর্ন, উঁচু দালান, সব কিছু তার কাছে নতুন। সে থাকত এক আত্মীয়র গ্যারেজের উপর ছোট্ট একটি ঘরে। দিনে কলেজ, বিকেলে টিউশনি, রাতে নিজের পড়াশোনা। এভাবেই কেটে গেল 2 বছর। এসএসসিতে সে ভালো ফল করল। এরপর ভর্তি পরীক্ষা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে চান্স পেল। সেদিন ফলাফল প্রকাশিত হলো। সে মায়ের কাছে ফোন করে কাঁদল অনেকক্ষণ। মা উপাস থেকে বললেন, বাবা, তোর বাবা আজ বেঁচে থাকলে কত যে খুশি হতেন। বিশ্ববিদ্যালয়ের জীবনে রহিমের জন্য নতুন এক অধ্যায়। এখানে সে দেখল ধনী গরিব বৈষম্য, দেখল রাজনীতির নোংরা খেলা, দেখল স্বপ্ন আর বাস্তবের ফারাক।
বন্ধুরা যখন দামি রেস্তোরাঁয় খেতে যেত, রহিম তখন হলের ক্যান্টিনে ডাল ভাত খেত। বন্ধুরা যখন উইকেন্ডে ঘুরতে যেত, রহিম তখন টিউশনি করাতো 5টা। কিন্তু রহিম কখনো হীন সম্মানায় ভোগেনি। সে জানতো তার লড়াই আলাদা। শেষ বছরে রহিমের জীবনে এলো ফাতেমা। ফাতেমা ছিল একই বিভাগের ছাত্রী, বাড়ি চট্টগ্রামে, মধ্যবিত্ত পরিবারের মেয়ে, কিন্তু হৃদয় ছিল বিশাল। রহিমের সংগ্রামের গল্প শুনে সে বলেছিল, তোমার মতো মানুষই তো দেশকে বদলাতে পারে। মাস্টার্স শেষ করে রহিম একটি বহুযাত্রিক কোম্পানিতে চাকরি পেল। বেতন ভালো। প্রথম মাসের বেতন পেয়ে সে সরাসরি গ্রামে গেল। মায়ের হাতে টাকা তুলে দিয়ে বলল, মা, আজ থেকে তোমাকে আর কারো বাড়িতে কাজ করতে হবে না। মা কাঁদলেন, রহিমও কাঁদল। কিন্তু কর্পোরেট জীবন রহিম মনকে শান্ত দিতে পারছিল না। প্রতিদিন সে ভাবত তার গ্রামের সেই ছেলেগুলোর কথা, যারা এখনও খালি পায়ে স্কুলে যায়, যাদের বাবারা ওষুধের অভাবে মারা যায়। 2 বছর পর সে চাকরি ছেড়ে দিল। ফাতেমাকে বিয়ে করার পর সে নিজের এনজিও শুরু করলো। আলোর পথে শুরুতেই ছিল মাত্র 3 জন কর্মী। রহিম নিজের সঞ্চয় দিয়ে শিমুলপুর একটি কমিউনিটি স্কুল খুলল। বিনামূল্যে পড়াশোনা, বই, খাবার সব দিতে সে। প্রথম বছরের ছাত্র ছিল মাত্র 12 জন। 7 বছর কেটে গেছে। আজ আলোর পথে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে 25টি কমিউনিটি স্কুল, 3টি স্বাস্থ্যকেন্দ্র ও নারীদের জন্য প্রশিক্ষণ কেন্দ্র। সব মিলিয়ে হাজার হাজার মানুষের জীবনে বদলে দিয়েছে একটি সংগঠন। রহিম এখন আন্তর্জাতিক পুরস্কার পাওয়া একজন সমাজসেবক, কিন্তু সে এখনও সেই গ্রামেরই রহিম, সরল, বিনয়ী, মাটির কাছাকাছি। গত বছর তার মা মারা গেলেন। শেষ নিঃশ্বাসের আগে মা বলেছিলেন, বাবা, তুই তোর বাবার স্বপ্ন পূরণ করেছিস। তোর বাবা চেয়েছিলেন তুই মানুষের মতো মানুষ হবি। তুই তো তার চেয়ে বেশি হয়েছিস। আজ রহিমের একটি ছোট্ট মেয়ে আছে। নাম রেখেছে সে আশা। প্রতি রাতে ঘুমানোর আগে সে মেয়েকে গল্প শোনায়। গ্রামের গল্প, দাদির গল্প, সংগ্রামের গল্প। মেয়ে বড় বড় চোখে তাকিয়ে থাকে, আর রহিম ভাবে, এই ছোট মেয়েটি একদিন বুঝবে সে জীবন মানে শুধু পাওয়া নয়, জীবন মানে দেওয়াও। শিমুলপুরের সেই মাটির ঘরটি আজ নেই। সেখানে এখন একটি পাকা স্কুল দাঁড়িয়ে আছে, করিম মিয়া স্মৃতি বিশ্ববিদ্যালয়। বাবার নামে গড়া এই স্কুলে প্রতিদিন 300 শিশু পড়াশোনা করে। প্রধান শিক্ষকের কক্ষে বাঁধানো আছে একটি পুরনো ছবি, রহিমের বাবার একমাত্রই ছবি, যা মা যত্ন করে রেখেছিলেন। রহিম মাঝে মাঝে গ্রামে আসে। পদ্মার পাড়ে বসে সে ভাবে, জীবন কেমন অদ্ভুত। যে ছেলেটি একদিন একবেলা খাবারের জন্য কুলিগিরি করত, সেই ছেলেটি আজ হাজার হাজার মানুষের মুখে হাসি ফুটাচ্ছে। দুঃখ কষ্ট মানুষকে ভাঙে না, বরং ঘরে তোলে, যদি মানুষটির মনের ভেতর থাকে অদম্য ইচ্ছা আর অটুট বিশ্বাস। সন্ধ্যার আলো নিভে আসছে। পদ্মার জলে সূর্যের শেষ কিরণ খেলা করছে। দূর থেকে ভেসে আসছে আজানের ধূপনি। রহিম উঠে দাঁড়ায়, আর হাতে এখনো অনেক কাজ বাকি। কারণ সে জানে, একটি প্রদীপ জ্বললে অন্ধকার পুরোপুরি দূর হয় না, কিন্তু হাজার হাজার প্রদীপ জ্বললেও রাত দিনের মতোই উজ্জ্বল হয়ে ওঠে। এটাই তো জীবন, রহিমের জীবন, আমাদের সবার জীবন। তো বন্ধুরা, এরকম মজার মজার গল্প পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমাদের চ্যানেলের ভিডিওটা সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন। তাহলে সবার আগে আপনাদের কাছে ভিডিওটা চলে যাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামীকাল আরও একটি নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।